এই কাহিনী হলো রাজস্থানের পিন্টুর। সে স্বভাবে সরল কিন্তু সৎ ছিল আর গরিবও ছিল। পিন্টু সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে সে নিরামিষ ভোজী হওয়া সত্ত্বেও বিভিন্ন ধরনের সুস্বাদু মুরগির মাংস তৈরি করতে পারত। আরে কেমন আছো পিন্টু? ব্যাস সবকিছু ভালোই চলছে কাকিমা। তুমি কেমন আছো? কিছু না গো, ব্যাস চলছে। আচ্ছা, আজ রাতে টিটুর বার্থডে। আরে বাহ, এ তো বেশ ভালো কথা। আচ্ছা, আমার তরফ থেকে টিল্লুকে তুমি অনেক অনেক শুভকামনা দিও বৌদি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আর হ্যাঁ, মনে রাখবেন সন্ধ্যার মধ্যে নিজের হাতে বানিয়ে কাজু বাদাম মুরগি পাঠিয়ে দিও যেন বাড়িতে। আজ অনেক অতিথি আসবে, তোমার হাতের বানানো চিকেন নিশ্চয়ই খাওয়াবে। অবশ্যই অবশ্যই, তুমি একদম নিশ্চিন্ত থাকো। সন্ধে হয়ে গেলেই চিকেন আপনার বাড়িতে পৌঁছে যাবে। তো পিন্টুর জীবন এরকমই ছিল। সে নিজের কথা আর হাতে তৈরি খাবার দিয়ে সবার মন জয় করত। সেই কারণেই হোটেলের মালিকও তার প্রতি মুগ্ধ ছিল। আপনার খাবার ভালো লেগেছে এটা জেনে বেশ ভালো লাগলো। আবার আসবেন যেন। বাহ পিন্টু, তো সত্যিই কোনো জবাব নেই। জানি না গ্রাহকদের উপরে তুই কি জাদু করিস, সবাই আনন্দ পায় আর গ্রাহকও বাড়তেই থাকে আর বারবার ওরা আসে। আগে এইসব ওপরওয়ালার কৃপা বাবু। আরে এটা হলো তোর বড় মনের ব্যাপার পিন্টু। তুমি আসার পরে আমার ব্যবসা এখন দ্বিগুণ বেড়ে গেছে, এরপর তো আরও বাড়তেই থাকবে। আগে অবশ্যই। যাই হোক, তুমি এইভাবেই নিজের কাজে মন দিয়ে রেখো। গ্রাহকদের পছন্দ অপছন্দের ব্যাপারগুলো খেয়াল রেখো। গ্রাহক হলেন আমাদের ঈশ্বর, ওনাদের কখনো রাগিও না তুমি, বুঝেছো? আগে বাবু। পিন্টুর কাজের কারণে শুধু তার গ্রামই নয়, বরং হোটেলের নামও আশেপাশের গ্রামে প্রসিদ্ধ হয়ে গেছিল। লোকেরা দূর দূর থেকে পিন্টুর হাতের চিকেন খেতে আসতো আর তৃপ্ত মনে যেত। কিন্তু অন্যদের পছন্দ আর না পছন্দের খেয়াল রাখা পিন্টু প্রায়শই মনে মনে উদাস থাকতো। আর তার পেছনের কারণ ছিল তার পুরনো জমিন। মা, আজকে আমি যা কিছু করছি তার জন্য শুধুমাত্র তুমিই দায়ী। তুমি যেগুলো শিখিয়ে গিয়েছিলে তার মধ্যে একটা কথাও আমি ভুলিনি। আর না, আমি এটা ভুলেছি যে আমাদের সমস্ত জমি টমি গ্রামের ব্যবসায়ীর কাছে বাধা দেওয়া রয়েছে। কি কপাল খারাপ আমার! না তোমার চিকিৎসাটা ভালো করে করাতে পেরেছিলাম, আর না তোমার শেষ চিহ্নটাকে সামনে রাখতে পেরেছি। তবে তুমি চিন্তা করো না মা, আজ নয়তো কাল ওই জমি আমি অবশ্যই ফিরিয়ে নেবই নেব। নিজের মায়ের শেষ জিনিস ফেরত পাওয়ার জন্য সে রাত দিন পরিশ্রম করত। কিন্তু পিন্টু জানতই না যে এখন তার পরিশ্রমের আসল ফল পেতেই চলেছে সে। ওরে পিন্টু, একটু শোন তো বাবা। হ্যাঁ, আগে বলুন না বাবু। আমাদের প্রতিবেশীদের গ্রামে একটা বড় বিজ্ঞান প্রদর্শনী রয়েছে, ওখানে বাইরের গ্রাম থেকে লোকজন আসবে। কি, বাইরের গ্রাম থেকে লোক আসবে? হ্যাঁ, আর আমাদের কাছ থেকে ওরা চিকেনের একটা দুর্দান্ত ডিশ বানিয়ে নিয়ে যেতে বলেছে। ব্যাস এইটুকু ব্যাপার, কোনো ব্যাপার না মশাই, আমি করে নেব। না, হয়ে যাবে সেটা তো আমিও জানবো, কিন্তু ওনারা বলেছেন যে অতিথিরা বাইরে থেকে এসছে আর ওরা বেশি খাবার ঝাল পছন্দ করে না, তাই সেই মতন একটু নতুন বেশ দুর্দান্ত আর কম ঝাল খাবার বানাতে হবে। ও, ঝাল কম দিতে হবে তো? ঠিক আছে বাবু, হয়ে যাবে। আচ্ছা, এই প্রদর্শনীটা কোথায় রয়েছে? কালকে। তুমি একটা কাজ করো, বাড়িতে গিয়ে ভালো করে চিন্তা করো যে নতুন কি বানাতে পারো, তারপর সেটা আমরা ওখানে পাঠিয়ে দেব। আগে হ্যাঁ। শেঠের কথা শুনে পিন্টু খুব উৎসাহিত হয়। সে অনেক দিন থেকে কিছু একটা আলাদা করতে চাইছিল, আর এখন বিজ্ঞান মেলার বাহানায় সেটাই করতে চলেছিল। পরের দিন পিন্টু জরুরি জিনিস কিনতে বাজারে যায়। পিন্টু বাজারে নিজের জিনিসপত্র কিনতে ব্যস্ত ছিল, তক্ষুনি তার চোখ পড়ে একটা অদ্ভুত জিনিসের দিকে। আরে এটা কি? কুমড়ো? আমি বরং এটার সাথেই নতুন কিছু বানাই। বাজারে পড়ে থাকা বড় বড় কুমড়ো দেখে পিন্টুর মনে পাম্পকিন চিকেন বানানোর আইডিয়া চলে আসে, আর সে কুমড়ো নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। যাক বাবা, বাড়িতে পৌঁছেই গেছি। কি গরম পড়েছিল বাপ রে বাপ। যাকে এবার পিন্টু নতুন কিছু বানাতে হবে তোকে। পিন্টু কুমড়ো আর চিকেন তো এনেছিল, কিন্তু সে ভয়ও পাচ্ছিল যে এই এক্সপেরিমেন্ট নষ্ট না হয়ে যায়। কিন্তু সে হাল ছাড়েনি আর কাজে মন দেয়। উফ, খুব ভয় পাচ্ছি। হায় ঈশ্বর, এবার যেন নতুন কিছু বানাতে পারি এই হাত দিয়ে আমি। প্রথমে চিকেনগুলোকে ভালো করে ধোয়ে তারপর তার উপর বিশেষ মশলার জাদু দেখায়। যা, চিকেনে গরম মশলা,
নুন, হলুদ, আলু সব ভালো করে মিশিয়ে ফেলেছি আমি। এবার পালা কুমড়োর। সে তাড়াতাড়ি ব্যাগ থেকে কুমড়ো বার করে, ধুয়ে তার রস বার করে দেয়। এবার মুরগির মাংস তেল, লাল মরিচ আর মশলা দিয়ে বড় প্যানে ভেজে দেয়, আর তার মধ্যে কুমড়োর রস মিশিয়ে ঢেকে রান্না করতে দেয়। যাক, এইটা রেখে দিলাম আমি কড়াইয়ের মধ্যে, গ্যাসটাকে অল্প দিয়ে দিয়েছি। এবার পালা হলো ভাতটার। সে তাড়াতাড়ি ভাত রান্না করে আর কুমড়োর রসে রান্না করা মুরগি মিশিয়ে তাতে দম লাগায়, যেন বিরিয়ানি হোক। আর ব্যাস কয়েক মিনিটেই প্রস্তুত হয়ে যায় পিন্টুর পাম্পকিন চিকেন আর স্পেশাল রাইস। যাক বাবা, শেষমেশ করে ফেলেছি আমি। বাবু বাবু, আরে পিন্টু, এত বড় কড়াই নিয়ে কোথা থেকে আসছো? বাড়ি থেকে বাবু। প্রতিবেশী গ্রামের প্রদর্শনীর জন্য আমার স্পেশাল পাম্পকিন চিকেন তৈরি। কি পাম্পকিন চিকেন? বাবা বাবা, খুব ভালো। আমি এখন থেকেই প্রতিবেশীদের গ্রামে পাঠিয়ে দিচ্ছি তাহলে। শেঠের নির্দেশে পিন্টু তাকে কড়াই দিয়ে দেয় আর তারপর তার দৈনন্দিন কাজে লেগে যায়। শেঠজি সঠিক সময়ে প্রদর্শনীতে পৌঁছান। যখন সবাই খেতে বসে তখন সবাইকে পিন্টুর বানানো স্পেশাল পাম্পকিন চিকেন সবাইকে দেওয়া হয়। তক্ষুনি ও মাই গড, এটা কে বানিয়েছে? কেন, কিছু হয়েছে সাহেব? কিছু গন্ডগোল নাকি? বলছি প্রথমে আগে এটা তো বলো যে পাম্পকিন চিকেনটা কে বানিয়েছে। আগে আমার হোটেলে একটা লোক কাজ করে, তো খুব ভালো খাবার বানায় ও। ওই এই নতুন ডিশটা বানিয়েছে। কি হয়েছে বাবু? কিছু ঠিকঠাক হয়নি নাকি? না না, খাবারটা সত্যি খুব ভালো। আমি আমার জীবনে এরকম চিকেন কখনো খাইনি। সেই জন্য আমি ওকে 1 লক্ষ টাকার পুরস্কার দিতে চাই। এই নাও, পুরো 1 লক্ষ টাকা চেক। কি 1 লক্ষ? বাইরে থেকে আসা সেই ইংরেজ বাবুর কথা শুনে শেঠের চোখে জল চলে আসে। উনি সময় নষ্ট না করে গ্রামে ফিরে আসেন আর পিন্টুর কাছে চেক দিয়ে দেন। পিন্টু, ওরে পিন্টু! আরে আরে বাবু, আর আস্তে আস্তে কি হলো? এত চিৎকার চেঁচামেচি কেন? কি হলোটা কি? ওরে, চিৎকার করবো না তো কি করবো বলতো? এই নাও তোমার পুরস্কার। কি 1 লক্ষ? হ্যাঁ পিন্টু, তোমার পরিশ্রমে ফল এসছে। হ্যাঁ বাবু, আজকেই আমি ওই জমিদারের সমস্ত সুদ টাকা দিয়ে দিতে পারবো। তারপরে আমি বাধা দেওয়া জমি টমি সব ফিরিয়ে নিতে পারবো। একটা কাজ করো, তুমি একটা ভালো একটা হোটেল খুলে নাও, তারপর আরো তুমি বড় হও, বুঝেছো? শেঠজির চোখ থেকে নতুন শুরু শুনে পিন্টুর চোখে জল চলে আসে। শেঠ সব সময় পিন্টুকে সাহায্য করতেন, আর এত কিছু হওয়ার পরেও উনি পিন্টুকে নিজের সাথে বেঁধে রাখেননি, বরং তাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেন। অবশেষে পিন্টু সে টাকা নেয় আর একটা নতুন জীবন শুরু করে। শিক্ষা: সত্যিকারের হৃদয় দিয়ে কাজ করলে, কঠোর পরিশ্রম করলে অবশ্যই একদিন না একদিন নিজের গন্তব্য অর্জন করবেন। সরলতা, কঠোর পরিশ্রম আর নতুন প্রয়োগ দিয়ে পিন্টু নিজের নাম বানায়, আর পাম্পকিন চিকেন তার ভাগ্য পরিবর্তন করে। আগড়িপাড়া ছিল সমুদ্রের তীরে অবস্থিত একটি শান্ত ছোট্ট অঞ্চল। জেলেরা বহু বছর ধরে এখানে বসবাস করে আসছে। সমুদ্র তীরে বসবাসকারী এসব মানুষ প্রতিদিন সাগর থেকে মাছ ধরে বিক্রি করে অর্থ উপার্জন করে। এই মানুষগুলোর মধ্যে যারা মাংস, মাছ খেয়ে বেঁচে থাকতেন, এরকম মানুষ ছিল জিভা, যে মাছের ব্যবসায় বাইরে গিয়ে নিজের ব্যবসা শুরু করতে চেয়েছিল, এবং তার মা স্বপ্ন দেখত যে একদিন তার ছেলে জেলে হবে না, বরং সে বড় হয়ে বড় শেফ হবে। হয়তো সেই স্বপ্ন সত্যি হতে যাচ্ছিল। আমার হাতে আছে জাদু একদম পাক্কা। আমার চা খেলেই মারবে তোমরা ছক্কা। আরে ভেবো না, এসো এসো, আমার চা আর খারির স্বাদ একবার ভালো করে চেখে যাও। চা আর খাড়ির স্টল, এটি জিভার ছোট্ট এবং সুন্দর ব্যবসা ছিল। তবে এত সুন্দরভাবে এবং সততার সাথে কাজ করেও জিভা সাফল্য পাচ্ছিল না। অর্থ উপার্জন করলেও নাম ও পরিচয় খুঁজছিল সে সেটা পাচ্ছিল না। হতাশ হয়ে জিভা এই ব্যবসাটিও বন্ধ করে দেয়। এখন আমি কি করি? ভেবেছিলাম যে আমি আমার মায়ের মতনই ভালো কিছু তৈরি করব, ওনার রেসিপিটাকে লোকজনের কাছে পৌঁছে দেব, কিন্তু আমার পুরো ব্যবসাই তো বন্ধ হয়ে গেল। এখন আমি আমার মায়ের স্বপ্ন কি করে পূরণ করব? আমি অত্যন্ত অপদার্থ একটা ছেলে, আমাকে ক্ষমা করে দাও মা।
আমাকে ক্ষমা করে দাও। বেচারা জিভা প্রতিবারই যে ব্যর্থতা পেয়েছে তাই বিরক্ত হয়ে ওঠে। আবার সেই পুরনো কাজ শুরু করে দেয় সে, মাছ বিক্রি করা। সকালে মাছ ধরা আর সন্ধেবেলা তা বিক্রি করে বাড়ি ফেরা, সেটাই তার জীবন ছিল। সেইভাবেই এক রাতে খাবার খেয়ে আর মদ খেয়ে সমুদ্রের তীরে জিভা বসে নিজের ভাগ্যকে অভিশাপ দিচ্ছিল। দূর বাবা, এমন মনে হচ্ছে যেন জীবনে আর কোনো উদ্দেশ্যই নেই, আমার কোনো মানেই নেই বাঁচার। খাওয়ার স্টলটা বন্ধ হয়ে গেল, চায়ের স্টলটা বন্ধ হয়ে গেল। এখন আমি কি যে করি বুঝতে পারছি না। কি করব আমি? বলে দাও, আমি কি করব? সৌভাগ্যবশত জিভা খুব হতাশ হয়ে গেছিল। সে নেশায় কি কি বলছিল সে নিজেও জানছিল না। কিন্তু তক্ষুনি তার মুখে নীল আলো পড়তে শুরু করে। আস্তে আস্তে তার জ্ঞান ফিরে আসে, আর যেইমাত্র সে চোখ খোলে সে দেখতে পায় পুরো সমুদ্র নীল আলোয় ঝলমল করছে। হঠাৎ বাতাস বইতে শুরু করে আর সমুদ্রে ঢেউ ওঠে, আর ঢেউ আকাশ পর্যন্ত পৌঁছায় আর একটা পরীর রূপ ধারণ করে নেয়। আরে, এটা আবার কি? জলপরী আস্তে আস্তে জিভার দিকে এগোতে থাকে। জিভা চিৎকার করে তার থেকে দূরে পালায়। বাঁচাও, বাঁচাও আমাকে! কোথায় পালাচ্ছ? আমাকে ভয় পাওয়ার দরকার নেই। তুমি 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 কথা বলতে পারো? হ্যাঁ, কিন্তু তুমি কাঁদছো কেন? তাহলে আমি কি করি? আমার একটাও ব্যবসা ঠিকঠাক করে চলছে না। আমার মায়ের স্বপ্ন ছিল যে আমি একটা বড় হব, একটা বড় শেফ হব, কিন্তু কি হলো? জিরো, সব কিছু জিরো। আমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আমার দ্বারা। ব্যাস এইটুকু ব্যাপার? এই নাও, এই নাও আমার সিক্রেট রেসিপি বই। এতে আছে রান্নার রহস্যময়ী কৌশল খাবার বানানোর। যদি তুমি এটা দেখো তাহলে অবশ্যই নিজের ব্যবসায় সফল হবে। কি সত্যি? হ্যাঁ সত্যি। ব্যাস প্রতিবার পড়ার আগে শুধু একটি মন্ত্র পাঠ করতে হবে, যাতে এই জাদুই বইয়ের শক্তি তোমার রেসিপিতে প্রবেশ করে। তবে হ্যাঁ, কিছুটা সাবধানে, কারণ এই বইটা যতটাই ভালো ততটাই বিপজ্জনক। কোনো ব্যাপার না, আমি রাজি আছি। আমি শুধু আমার উদ্দেশ্যে সফল হতে চাই, আর কিছু না। মৎস্যকন্যার কথা শুনে জিভা হ্যাঁ সূচক মাথা নাড়ায়, আর তাকে যে মন্ত্র বলা হয়েছিল তাও মুখস্থ করে ফেলে। ওং গিলিগিলি ফট, হে রহস্যময়ী বই, আমার হাত দিয়ে এমন একটা চমৎকার করে দাও যে লোকজন আমার হাতে তৈরি করা খাবার খেয়ে ওই যে কি যেন বলে, হ্যাঁ, একদম মন্ত্রমুগ্ধ হয়ে যাবে। জিভা মৎস্যকন্যার দেওয়া মন্ত্রটি আবৃত্তি করল, আর বইটি বাতাসে উড়তে শুরু করে। এই পৃষ্ঠাগুলো নিজে নিজেই উল্টোতে শুরু করে, আর তারপরে বইটি নিজে নিজেই জিভার হাতে এসে আটকে যায়। জিভা দেখতে পায় যে সেই বইয়ের পাতায় পাতায় ছিল রহস্যময়ী ক্র্যাব বেকের রেসিপি। জিভা পড়ে খুব খুশি হয়ে ওঠে। এমন চমৎকারী রেসিপি সে আজ অবধি দেখেনি। যেইমাত্র জিভা সিদ্ধান্ত নেয় যে এবার সে কেকড়ার বেক করবে, তক্ষুনি নীল আলো তার শরীরে ঢুকে যায় এবং জিভার মুখ আত্মবিশ্বাসে উজ্জ্বল হয়ে ওঠে। পরের দিন জিভা খুব উৎসাহ এবং প্রস্তুতি নিয়ে কেক বেক করা শুরু করে দেয়। এই হলো কেকের পিস, আর এই হলো সমুদ্রের নুন দিয়ে তৈরি করা ক্যারামেল সিরাপ, নারকেল আর শুকনো গোলাপ দিয়ে তৈরি করা মালাই, চকলেটের ঘোল যার মধ্যে সমুদ্রের নুন আর লেবুর খোসা দিয়ে একটা দুর্দান্ত জিনিস আছে, আর উপর দিয়ে দুটো চকলেটের চোখ, ঠিক যেন মনে হচ্ছে একটা কাঁকড়া তাকিয়ে রয়েছে। এই নাও, হয়ে গেছে আমার কাঁকড়ার কেক তৈরি। বাহ! জিভার অনন্য আবিষ্কার হয়ে উঠেছিল কাঁকড়ার কেক। সে একই সাথে তার নতুন কেকের স্টলও শুরু করে দেয়। জিভা একটু ভয় পেয়ে গেছিল। তার আশঙ্কা ছিল এই ব্যবসায় যদি মুখ থুবড়ে পড়ে তাহলে তার একেবারেই ক্ষতি হয়ে যাবে। কিন্তু কথায় বলে না, যে কঠোর পরিশ্রম করে সে ভগবান হয়ে যায়। ঠিক এমনটাই ঘটেছে জিভার সাথে। বাহ, এটা তো একটা কাঁকড়ার আকৃতির কেক। এটি খুবই আকর্ষণীয় দেখাচ্ছে। মা, আমি কি এটা খেতে পারি? আরে, এতে জিজ্ঞাসা করার কি আছে? আরে নিয়ে নাও, খেয়ে নাও।
অবশেষে জিভার পরিশ্রমের ফল মিলল। কাঁকড়ার মতো ভয়ঙ্কর দেখতে কেকটি মানুষের মন জয় করতে শুরু করে। দেখতে দেখতে জিভার কেকের স্টলের পাশেই লোকেদের দীর্ঘ লাইন দেখতে পাওয়া যায়। তার ব্যবসা খুব ভালো চলে। হায় ঈশ্বর, কি যে বলি আপনাকে, আপনার সত্যিই জবাব নেই দেখছি। আমার বিজনেস এখন বেশ দুর্দান্ত চলছে, সবই আপনার দয়া। আর ওই জলপরিরও বটে, শুধুমাত্র এইভাবেই দয়া করতে থাকবেন ব্যাস। অবশেষে দুশ্চিন্তা মুক্ত হলো জিভা। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ করেই সব বদলে যায়। জিভার স্টলে আসা লোকের সংখ্যা বাড়ছিল, কিন্তু জিভার কেন অদ্ভুত একটা লাগছিল। সে মনে করল যে মানুষ শুধু কাঁকড়া কেকের জন্য ক্ষুধার্ত হয়ে পড়ছে। তারা স্টলে আর কোনো কিছু চায় না, শুধু সেই কেকই খেতে চায়। জিভাকে তার বানানো বাকি খাবারগুলো ফেলে দিতে হচ্ছিল। এই দাঁড়াও দাঁড়াও, এই দেখো, আমি এক্ষুনি একটা কেক তৈরি করে আনছি, কিন্তু তোমরা সবাই চুপচাপ থেকো। আরে আরে জিবা দাদা, এসব কি হচ্ছে কি? এই সমস্ত লোকজন পাগলের মতন কেন আচরণ করছে বলো তো? আর ওই কাঁকড়ার কেকে এমন কি আছে যে সবাই ওর জন্য একেবারে পাগল হয়ে রয়েছে? ডিনুর কথায় জিভা চিন্তায় পড়ে যায়, এসব হচ্ছেটা কি? তক্ষুনি সে দেখতে পায় স্টলের বাইরে দাঁড়িয়ে থাকা লোকেদের মধ্যে অসন্তুষ্টি ছড়িয়ে পড়ে। লোকেরা হাতাহাতি করছিল। তা দেখে জিভা আশ্চর্য হয়, সে কিছুই বুঝতে পারছিল না। ডিনুর সহায়তায় সে কোনো রকমভাবে লোকেদের শান্ত করে, কিন্তু জিভা ঠিক করে নেয় যে এবার সে এই রহস্য জানতেই পারবে। সে জানত এর পেছনে নিশ্চয়ই ভয়ঙ্কর মৎস্যকন্যার হাত রয়েছে। তাই সে সমুদ্রের তীরে পৌঁছে যায় আর সমুদ্রের দিকে তাকায় আর বলে, এই সব কিছু তোমার জন্যই হয়েছে, তাই না? আমি জানি এই সব কিছুর পেছনে তুমিই রয়েছো, তাই তাড়াতাড়ি সামনে এসো বলছি। আর আমাকে বলো, ওই রেসিপির সাথে তুমি কি করেছো বলো শিগগির। আরে বলো না, আরে উত্তর দাও আমাকে। তক্ষুনি হঠাৎ বাতাস বইতে শুরু করে, সমুদ্রে ঢেউ উঠতে শুরু করে, আর সেই ঢেউ থেকেই তৈরি হয় মৎস্যকন্যার রূপ। কি হয়েছে? এত চিৎকার করছো কেন? তুমি ওই বই আর রেসিপির সাথে কি করেছো? লোকজন পাগলের মতো আচরণ কেন করছে? লোকজন পাগলের মতন আচরণ কেন করছে? তো তুমি এখন পর্যন্ত বুঝতে পারোনি যে কি হয়েছে? কি হয়েছে? খুবই নিরীহ তুমি। যাও, একটা গোপন কথা বলি তোমায়। এটা কোনো জাদুই বই ছিল না, ছিল কালো জাদুর বই। কি? কালো জাদু? হ্যাঁ, এর ফলে তোমার ব্যবসা চলছে, এর কারণেই তো চলছে। এখন মানুষ শুধু পাগল হয়ে যাচ্ছে। তারা তোমার খাবারের জন্য এমন পরিমাণে পাগল হয়ে যাবে যে তাদের পাগলামি তোমাকে বিখ্যাত করে তুলবে, আর তুমি অনেক বড় মানুষ হয়ে উঠবে। কিন্তু আমি সফলতা এইভাবে তো চাই না, তাই না? তাই তো আমি আগেই তোমাকে বলেছিলাম, তুমিই তো মানতে রাজি হলে না। যেভাবে চলছে সেটা চলতে দাও, এখন যা হবে তার দায়িত্ব শুধু তোমারই। জলপরীর কথা শুনে জিভার জ্ঞান উড়ে যায়। নেশা আর সাফল্যের লোভের বশবর্তী হয়ে ভুল পথ বেছে নিয়েছিল বলে আফসোস শুরু করে। সে কিছুই বুঝতে পারছিল না যে সে কি করবে। হে ঈশ্বর, আমি কি করে ফেললাম? আমি তো আমার মায়ের স্বপ্ন পূরণ করতে চাইছিলাম, কিন্তু এই কালো জাদুর এই কালো বইতে আমায় কোথায় ফাঁসিয়ে দিলেন। এখন আমি কি করব, কি যে করি? সাফল্য পাওয়ার চোটে বেচারা জিভা খারাপভাবে আটকা পড়েছিল। এখন যত দ্রুত সম্ভব এর থেকে বাইরে আসতে হবে। তক্ষুনি তার চোখ পড়ে দেয়ালে লেখা একটি বিচারের দিকে, যাতে লেখা ছিল, যদি জীবনে কোনো জিনিস আপনাকে বিরক্ত করতে থাকে, তাহলে সেই জিনিসটাকে গোড়া থেকে তুলে ফেলে দেওয়া উচিত। সেই ভাবনা পড়ে জিভা তার সমস্যার সমাধান খুঁজে পায়। পরক্ষণেই আবার সমুদ্রের কাছে পৌঁছে যায়, কিন্তু এবার তার হাতে একই কালো জাদুর বই ছিল। ঠিকই বলেছো তুমি, ভুলটা আমারই ছিল। আমি লোভে পড়ে ওই কালো জাদুর সাহায্য নিয়েছি, যাতে আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করতে পারি। কিন্তু আমি ভুল ছিলাম। আমার উদ্দেশ্য যতই পবিত্র হোক না কেন, যদি রাস্তাটাই ভুল নিই, তাহলে তার কোনো মানেই থাকে না। সেই জন্য আজকেই আমি এই বইটাকে তোমায় ফিরিয়ে দিচ্ছি।
আমার ব্যবসা চলুক বা না চলুক, কিন্তু তার জন্য আমি লোকের ক্ষতি করতে চাই না, ব্যাস। শেষ পর্যন্ত জিভা সঠিক পথটি বেছে নেয়। সে বইটি সমুদ্রে ফেলে দেয় এবং একই সাথে তার স্টলটি সবসময়ের জন্য বন্ধ করে দেয়। এখন সে আবার মৎস্যজীবী হিসেবে সাধারণ সৎ জীবনযাপন শুরু করে।